বাংলাদেশের নির্বাচনমুখী কার্যক্রমকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেশী বা অন্যদের জন্য হুমকি হবে না সিরিয়া, আল জোলানির ঘোষণা। বছরের শেষ সংবাদ সম্মেলনে আসছেন পুতিন, যুদ্ধ ইস্যুতে দেবেন উত্তর। দেখছেন এটিএন নিউজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। স্বাগত জানাচ্ছি বাবলি ইয়াসমিন। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া নির্বাচনের পথে অন্তর্বর্তী সরকারের অগ্রসর হওয়াকেও স্বাগত জানিয়েছে তারা। বিস্তারিত জানাচ্ছেন নিশীথ সূর্য। 2025 or early 2026. Yeah. What's the US position on that? স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে 2025 সালের শেষ অথবা 2026 সালের শুরুতে নির্বাচন আয়োজনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ঘোষণা বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি জানতে চাওয়া হয়। জবাবে এই ঘোষণাকে স্বাগত জানান পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র ভেদান্ত প্যাটেল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নির্বাচনের প্রস্তুতির ঘোষণাকে আমরা স্বাগত জানাই। এতে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ পাবে। নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ বিষয়ে আমাদের পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। পুরো প্রক্রিয়া জুড়ে আইনের শাসন, একইভাবে গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে আমাদের অবস্থান। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। বাংলাদেশে গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে নিষেধাজ্ঞা আরোপ করে। বাংলাদেশে বিগত 2 দশকে যেভাবে শত শত মানুষ জোরপূর্বক গুমের শিকার হয়েছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গুম ও আটক করে রাখার কারণে ভুক্তভোগীর পরিবার মানসিক যন্ত্রণা এবং অনিশ্চয়তায় ভুগেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এসব অপরাধ তদন্তের পদক্ষেপকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়। পাশাপাশি গুমের শিকার ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে স্বচ্ছ বিচার প্রক্রিয়ার আহ্বান জানাই। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। গত সোমবার আগামী বছরের শেষ দিক বা 2026 সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয়ের মাস হোক অসম্ভবকে সম্ভব করার প্রতিজ্ঞা নেবার মাস। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সিরিয়া বিশ্বের জন্য হুমকি নয় বলেছেন দেশটির ক্ষমতা দখল করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জোলানি। তাদের সমর্থক তুরস্ক মনে করে হায়াত তাহরির আল শামকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া উচিত। এদিকে সিরিয়া থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে রাশিয়া। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। সিরিয়ার জনগণের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জোলানি। রাজধানী দামেস্কে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, প্রতিবেশী কোনো রাষ্ট্র কিংবা পশ্চিমা বিশ্বের জন্য মোটেও হুমকি নন তারা। জোলানির মতে, যুদ্ধ করতে করতে সিরিয়া ক্লান্ত। দেশ পুনর্গঠন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। অত্যাচারী আর ভুক্তভোগীর প্রতি একই রকম আচরণ করা ঠিক হবে না বলেও জানান আল জোলানি। The Syrian government and the ruling system will be in line with Syria's history and culture. তার সংগঠনকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার দাবি তুলে জোলানি বলেছেন, তার যোদ্ধারা কখনো বেসামরিক মানুষ কিংবা বসতিকে লক্ষ্যবস্তু বানায়নি। ইসলামী অনুশাসনে উদারতা এবং নারী শিক্ষার প্রসারে কাজ করবেন বলেও জানান তিনি। We haven't committed any crimes that justify calling us a terrorist group. এদিকে বাশার আল আসাদের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানো মনে করেন হায়াত তাহরির আল শাম গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া উচিত। সিরিয়ার চাবি তুরস্কের হাতে। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিবাদ জানান তুর্কি মন্ত্রী। বলেন, সিরিয়ার জনগণই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। অন্যদিকে সিরিয়া থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে রাশিয়া। মার্কিন গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলছে, সিরিয়ার নতুন সরকারের সঙ্গে রাশিয়ার আলোচনায় বসার চেষ্টার এই সময়ে সামরিক সরঞ্জাম সরানোটা পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ হতে পারে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আল আহলি আরব হাসপাতালের এক চিকিৎসক সহ ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কামাল আদওয়ান হাসপাতালে চালানো ইসরায়েলের বর্বর হামলাকে বিভীষিকাময় রাত বলে বর্ণনা করেছেন কর্মীরা। ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজার কামাল আদওয়ান হাসপাতালের ভেতরে এবং বাইরের কিছু অংশে আগুন জ্বালিয়ে দিয়েছে, ফলে হাসপাতালটির পরিষেবা বন্ধ হয়ে গেছে। এমনকি হাসপাতালটির আইসিইউ পরিষেবা বন্ধ হয়ে গেছে। এদিকে ৭০ দিনেরও বেশি সময় ধরে অবরোধে থাকা বেত হানুন, বেত লাহিয়া এবং জাবালিয়া শরণার্থী শিবিরে ক্ষুধার্ত মানুষের জন্য সাহায্যের অনুরোধ আবারও প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইয়েমেনে চালানো ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। হুথি সমর্থিত আল মাসিরাহ টিভি চ্যানেল জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে রাজধানীর সানা এবং বন্দর শহর হোদেইদাহতে আক্রমণাত্মক অভিযান চালিয়েছে শত্রু দেশের সেনাবাহিনী। এর মধ্যে সানায় ২টি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আর হোদেইদাহকে লক্ষ্য করে হওয়া ৪টি হামলা এবং রাস ইসা তেল কেন্দ্রকে লক্ষ্য করে হওয়া ২টি হামলায় সেখানকার কিছু কর্মচারী নিহত ও আহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, তাদের সেনারা ইয়েমেনের রাজধানী সানায় বন্দর এবং জ্বালানি অবকাঠামো সহ হুথি সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। দুদিন আগে ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বিদ্রোহী গোষ্ঠী হুথি। তার জবাবেই পাল্টা হামলা করল ইসরায়েল। বছরের শেষ সংবাদ সম্মেলনে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজকের সংবাদ সম্মেলনে তিনি নানা প্রশ্নের জবাব দেবেন এবং তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আভাস দেবেন বলে ধারণা করা হচ্ছে। এবারের সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতি গুরুত্ব পাবে। গত কয়েক সপ্তাহে ইউক্রেন যুদ্ধে উত্তেজনা ও সংঘাত বেড়েছে। ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের আগেই উভয় পক্ষ যুদ্ধে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুতিনের বছর শেষের এই সংবাদ সম্মেলন সাধারণত প্রশ্ন উত্তর পর্ব কয়েক ঘন্টা ধরে চলে। সংবাদ সম্মেলনে সশরীরে খুব একটা উপস্থিত থাকেন না পুতিন, তবে বাৎসরিক সংবাদ সম্মেলনে তিনি সশরীরে উপস্থিত থাকবেন এবং কিছু অস্বস্তিকর প্রশ্নেরও উত্তর দেবেন বলে আশা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে রাশিয়ার অর্থনীতি নিয়েও কথা বলবেন রুশ প্রেসিডেন্ট। Гордимся мужеством наших воинов, сражающихся в зоне специальной военной операции. পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাও রয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, একটি নির্বাহী আদেশের অধীনে গণবিধ্বংসী অস্ত্র এবং সেগুলো সরবরাহের উপায়গুলোকে লক্ষ্য করে পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট বোর্ড সহ ৩টি সংস্থার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ দুর্ভাগ্যজনক ও পক্ষপাতদুষ্ট। এছাড়া সামরিক অসামঞ্জস্যতা জোরদার করার লক্ষ্যে আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষতি করবে। আফগানিস্তানের মধ্যাঞ্চলের একটি হাইওয়েতে 2টি দুর্ঘটনায় 52 জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও 65 জন। বৃহস্পতিবার তালেবান সরকারের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। বুধবার গভীর রাতে দেশটির মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে দুর্ঘটনা দুটি ঘটে। রাজধানী কাবুল ও কান্দাহার প্রদেশের কান্দাহার শহরকে যুক্ত করেছে মহাসড়কটি। গজনি প্রদেশের শাহবাজ গ্রামের কাছে একটি জ্বালানি ট্যাঙ্কার এবং একটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অপরদিকে পূর্বাঞ্চলীয় আন্দার জেলায় অপর একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর করেছেন উদ্ধারকারীরা। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হাইওয়ের বেহাল দশা এবং অনিয়মের কারণে আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে D8 সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। Yet I see how amazingly capable and competitive the SMEs are. In the D8 countries, collectively we possess enough of wealth, even in private philanthropy, to stand by these scores of SMEs. With our modest support, we can shape a virtuous circle of good and for our people to take advantage of it.
We need to let money flow to them through de-risking finance, for instance. Beyond what we discuss, let we, the D8 governments, convene candid, result-oriented conversation involving communities of youth, startups, business, finance, and see if we can carve out a new platform amongst them. Bangladesh should be ready to take such an initiative forward and convene a first multi-stakeholders meet in 2025. Excellencies, the way the world of work is evolving fast, as is the world of youth entrepreneurship. The D8 countries have to reinvent learning to make rooms for our young boys and girls, not only to become entrepreneurs, but also to become leaders of the social businesses and to become leaders of the economy. In our countries, we have great heritage, wisdom, and accomplishments. We have to see how we can blend and build on those. We are yet to take fuller advantages of the digital revolution that has been with us for years. Now that using AI is here, let us think if we can leapfrog and catch up with the disruptions and to the advantage of our entrepreneurial boys and girls and take it to social direction. As we move forward, I would like to propose two specific actions for our consideration. One, to let us build and deepen functional, impact-driven connects between our universities and equivalent knowledge institutions, particularly focused on preparing boys and girls into entrepreneurs rather than job seekers, which we do now. We have to bring the entrepreneurship and higher learning much closer than what it is today. Our aim should be to generate knowledge that can produce global business and industry leaders from the 8 countries, successfully navigating in the fiercely competitive global market. If this asks to relook at the D8 trade and investment framework afresh, we should do so, transforming the business to impact on people's lives, not just pursue it as an occupation to become wealthy. Young people will engage in social business to create a new civilization. Second, for years, we tried to impart basic education and skills to millions of young people in our countries through conventional in-person institutional architecture. In a 1.2 billion people, so often that is an increasingly daunting task. To reach a scale, we tried through distance learning, for instance. We need to think deeper as to how to skill millions of young adults in workplace where right attitude, values, and ethics matter as much as hard skills. And then we also confront the challenges to reskill many millions of different vocational streams on a continuous basis. Now that basic AI-based tools and applications are accessible, let's think of a cooperative learning agenda that can complement our national undertakings. Excellencies, as we adopt the Cairo Declaration and the summit outcome reflecting our collective aspirations and shared commitments to addressing pressing issues, I may call upon Excellencies to relook at our collective agenda fresh. I thank you for your attention. Thank you. Thank you, His Excellency Yunus, the Chief Advisor. দর্শক, এতক্ষণ আমরা D8 সম্মেলনের প্রধান উপদেষ্টার বক্তব্য শুনছিলাম, আর এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।